আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকি ত্রিপল এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো আসলে বেসিক ইলেকট্রিসিটির। আমি এই ভিডিওগুলো আগেও ক্যাপচার করছিলাম, কিন্তু এখন আমার ওই আগের সাউন্ড কোয়ালিটি ভালো না থাকার কারণে এখন আমি আবার পুনরায় এগুলো ক্যাপচার করতেছি আর কি। তো তৃতীয় অধ্যায়ে আমরা গত ক্লাসে আসলে তৃতীয় অধ্যায়ের 2টা প্রমাণ করছিলাম। এখন আমরা তৃতীয় অধ্যায়ের ম্যাথ, 3টা টাইপের ম্যাথ আমার করতে হবে। 3টা টাইপের ম্যাথের ভিতরে প্রথম টাইপ হলো 2টা ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা হলে মোট ক্যাপাসিট্যান্স হবে 0.03 মাইক্রোফ্যারাড এবং প্যারালালে সংযোগ করা হলে মোট ক্যাপাসিট্যান্স হবে 0.16 মাইক্রোফ্যারাড। প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের মান বের করতে বলছে, অর্থাৎ প্রত্যেকটা ক্যাপাসিটর। আমরা কিন্তু জানি নরমালি ক্যাপাসিটর মান দেয়া থাকে, কিন্তু এইখানে আপনার 2টা ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা হলে সমতুল্য ক্যাপাসিটরের মান দেওয়া আছে, অর্থাৎ মোট ক্যাপাসিটর মান দেওয়া আছে। 2টা ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করা হলে সমতুল্য ক্যাপাসিট্যান্স অর্থাৎ মোট ক্যাপাসিটরের মান দেওয়া আছে। তাহলে আগে আমার বুঝতে হবে যে 2টা ক্যাপাসিটর সিরিজে থাকলে মোট ক্যাপাসিট্যান্স নির্ণয়ের ফর্মুলা কি। 2টা ক্যাপাসিটর সিরিজে থাকলে মোট ক্যাপাসিট্যান্স নির্ণয়ের ফর্মুলা এই সিএস দ্বারা বোঝানো হচ্ছে মোট ক্যাপাসিট্যান্স। সেটা হলো যে 2টা ক্যাপাসিটর সিরিজে থাকবে ওই দুইটার গুণফল ডিভাইডেড বাই যোগফল। আর যদি প্যারালালে থাকে তাহলে মোট ক্যাপাসিট্যান্স নির্ণয়ের ফর্মুলা যে 2টা ক্যাপাসিটর প্যারালালে থাকবে ওই দুইটা জাস্ট যোগ করে দিতে হবে। তাহলে আমরা আসি, প্রথমে দেওয়া আছে সিএস মানে মোট ক্যাপাসিট্যান্স, এই সিএস টার মান দেওয়া হয়েছে। এখন আমার 2টা ক্যাপাসিটর সি1 এবং সি2 এই দুইটার মান আমার বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি সিএস ইকুয়াল টু 0.03। সিএস বলতে হলো 2টা ক্যাপাসিটর সিরিজে ছিল, এই কারণে আমরা সিএস এর পরিবর্তে বলতে পারি C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ধরে নিলাম আমরা ক্যাপাসিটর 2টা আপাতত C1 এবং C2 এদের মান আমরা বের করব। তাহলে ধরি ক্যাপাসিটর 2টা হলো, একটা হলো C1 ধরে নিলাম আর একটা হলো C2 ধরে নিলাম। তাহলে আমরা সিএস এর পরিবর্তে বলতে পারি সিএস ইজ ইকুয়াল টু 2টা ক্যাপাসিটর গুণফল ডিভাইডেড বাই যোগফল, অর্থাৎ C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইজ ইকুয়াল টু 0.03। এখন আরেকটা বিষয় আমরা দেখি, যদি প্যারালালে থাকে ক্যাপাসিটর 2টা, যদি প্যারালালে থাকে অর্থাৎ সিপি প্যারালাল ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু 0.16। তাহলে আমরা দেখি এখানে সিপি প্যারালাল ক্যাপাসিটর, 2টা ক্যাপাসিটর প্যারালাল থাকলে আমরা জানি C1 প্লাস C2, যেহেতু 2টা ক্যাপাসিটর C1 C2 ধরে নিছি এই কারণে আমরা লিখলাম C1 প্লাস C2 ইজ ইকুয়াল টু 0.16। এখন এখান থেকে আমরা C2 এর মান যদি বের করতে চাই তাহলে C1 রে অবশ্যই আমার অন্য পাশে ট্রান্সফার করতে হবে। C1 এই পাশে আছে যোগ অবস্থায়, অন্য পাশে গেলে হবে বিয়োগ। তাহলে এইটার আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণে মান যদি বসাই, 1 নম্বর সমীকরণে দেখো 2 নম্বর সমীকরণে আমরা C2 এর মান পাইছি। এই C2 এর মানটা আমরা চাইলে 1 নম্বর সমীকরণে যে সকল স্থানে C2 আছে ওই সকল স্থানে আমরা বসাইতে পারি। তাহলে C1 ইন্টু C2 এর স্থানে বসবে 0.16 মাইনাস C2, 0.16 মাইনাস C2 ডিভাইডেড বাই এখানে C1 প্লাস C2 এর স্থানে বসবে 0.16 মাইনাস C2, 0.16 মাইনাস C2। তাহলে মাইনাস C2 প্লাস C2 আমরা কাটতে পারি, অলমোস্ট পাবো 0.03। এখানে আমরা দেখো এই C1 এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে C1 যদি 0.16 এর সাথে গুণ হয় তাহলে 0.16 C1 মাইনাস এর মাইনাস C1 এর সাথে গুণ হলে C1 এর স্কয়ার ডিভাইডেড বাই নিচে থাকবে 0.16 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 0.03। এখন এইখান থেকে আমরা 0.16 এর অন্য পাশে নিয়ে গেলে এই আছে ভাগ অবস্থায়, অন্য পাশে গেলে 0.03 এর সাথে গুণ হবে। তাহলে 0.03 এর সাথে 0.16 যদি গুণ করি ক্যালকুলেটরে তাহলে আমরা পাবো 4.8 ইন্টু 10 ইনভার্স 3। এখন আমরা এখানে 0.16 C1 মাইনাস C1 এর স্কয়ার এইটা এই পাশে থেকে যাচ্ছে। তাহলে আমরা এখন সবগুলা ভেরিয়েবল যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে দেখেন মাইনাস C1 এর স্কয়ার এইটার যদি অন্য পাশে আনি এই পাশ থেকে, অর্থাৎ এই দুইটা ভেরিয়েবল এই পাশ থেকে অন্য পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে থাকবে অলমোস্ট 0 ইজ ইকুয়াল টু আমরা এখানে C1 এর স্কয়ারের জায়গায় C1 এর স্কয়ার এই পাশ থেকে এই পাশে আনলে এ ছিল বিয়োগ এ হয়ে যাবে যোগ। এখন 0.16 C1 এইটা এই পাশ থেকে এই পাশে নিলে এ ছিল যোগ, এটা হয়ে যাবে বিয়োগ প্লাস দেখো এই 4.8 ইন্টু 10 ইনভার্স 3 সবগুলা ভেরিয়েবল তো এই পাশে আছে, কিন্তু এর কিন্তু কোনো আমি চেঞ্জ করি নাই, অর্থাৎ এ যে পাশে ছিল সেই পাশেই আছে, অর্থাৎ এই যোগ থাকলে যোগই আছে। তাহলে আমরা বলতে পারি 4.8 ইন্টু 10 ইনভার্স 3 যোগ ছিল আগে, এখনো যোগই থাকবে। এখন আমরা এই জিরোটার জাস্ট ওই পাশে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে আসতেছে C1 এর স্কয়ার মাইনাস 0.16 C1 প্লাস 4.8 ইন্টু 10 ইনভার্স 3 ইজ ইকুয়াল টু 0। এইটা হলো একটা মিডল টার্ম ফরম্যাট,
এটা হলো একটা মিডল টার্ম ফরম্যাট, যেটা আমরা দ্বিঘাত সমীকরণ বলি। আসলে ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণগুলো সলিউশন করা যায়। তাহলে অবশ্যই আমরা ক্যালকুলেটরে এই সলিউশন করার পর আমরা এখানে দুইটা মান পাবো। যারা ক্যালকুলেটরের সলিউশন নিয়ে ভিডিও চান তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যারা যারা ক্যালকুলেটর সলিউশনটা করতে পারবেন না তাদের জন্য আমরা অবশ্যই ক্যালকুলেটরের ভিডিওটা আমরা সলিউশনের আকারে দিব আর কি। তাহলে এখন এইখানে C1 এর এইটা ক্যালকুলেশন করলে পরে আমরা C1 এর দুইটা মান পাবো, একটা 0.12 মাইক্রোফ্যারাড আর একটা পাবো 0.04 মাইক্রোফ্যারাড। আসলে একটা ক্যাপাসিটর তো দুইটা মান হওয়া সম্ভব না, এই কারণে একটা আমরা C1 এর মান ধরবো, বাকি যেটা থাকবে ওইটা C2 এর মান ধরতে হবে। আবার একটা C1 এর মান ধরলে অন্যটা C1 এর মান ধরলে বাকি যেটা থাকবে সেটা C2 এর মান। অর্থাৎ একটা মান পাবো 0.12 মাইক্রোফ্যারাড আর একটা পাবো 0.04 মাইক্রোফ্যারাড। তাহলে 0.12 মাইক্রোফ্যারাড যখন C1 এর মান আসবে তখন C2 এর মান আসবে 0.04 মাইক্রোফ্যারাড। আবার যখন C1 এর মান 0.04 মাইক্রোফ্যারাড আসবে তখন C2 এর মান আসবে 0.12 মাইক্রোফ্যারাড। এই হলো আমার এক টাইপ। সেকেন্ড টাইপের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা। সঞ্চিত শক্তি আসলে দুই ভাবে বের করতে হবে, সিরিজের জন্য, প্যারালালের জন্য। সিরিজের জন্য সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা একটা, প্যারালালের জন্য সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা হলো আরেকটা। এখন আমরা দেখি 10, 50 এবং 100 মাইক্রোফ্যারাডের তিনটা ক্যাপাসিটর একবার সিরিজে এবং একবার প্যারালালে সংযোগ করলে 500 ভোল্ট সরবরাহ দেওয়া হলে তাহলে প্রত্যেকটি সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি বের করতে বলছে। অর্থাৎ এই যে ক্যাপাসিটর তিনটা সিরিজে সংযোগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ সিরিজের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি বের করতে হবে। আবার এই ক্যাপাসিটর তিনটা প্যারালালে সংযোগ করলে সঞ্চিত শক্তি, মোট ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি বের করতে হবে। প্রথমে আমরা সিরিজের ক্ষেত্রে বের করি। সিরিজের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে সিরিজে চার্জ এবং কারেন্ট সমান থাকবে কিন্তু ভোল্টেজটা থাকবে আলাদা, ভোল্টেজটা ভাগ হবে। আর প্যারালালে চার্জ এবং কারেন্ট ভাগ হবে কিন্তু ভোল্টেজটা থাকবে সমান। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। সিরিজে চার্জ কারেন্ট সমান, ভোল্টেজ ভাগ হয়, আর হলো প্যারালালে চার্জ এবং কারেন্ট ভাগ হয় কিন্তু ভোল্টেজটা থাকবে সমান। তাহলে আমরা প্রথমে সিরিজে যদি সংযোগ করি তাহলে সিরিজে তিনটা ক্যাপাসিটর থাকলে মোট ক্যাপাসিট্যান্স নির্ণয়ের ফর্মুলা কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম। যারা আমার এই সলিউশন ভিডিওটা দেখেন নাই, C=C1 C2 C3 ডিভাইডেড বাই C1 C2 প্লাস C2 C3 প্লাস C3 C1, তারা অবশ্যই আমার সলিউশন ভিডিওটা দেখে আসবেন, তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে তিনটে ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা হলে মোট ক্যাপাসিটর নির্ণয়ের ফর্মুলা C1 C2 C3 ডিভাইডেড বাই C1 C2 প্লাস C2 C3 প্লাস C3 C1। এখানে তো তিনটে ক্যাপাসিটরের মান, C1 এর মান 10, C2 এর মান 50, C3 এর মান 100 দেওয়া আছে। C1 10, C2 50, C3 100। আর ভোল্টেজ দেওয়া আছে 500 ভোল্ট। ভোল্টেজ হলো 250 না, আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে 500 ভোল্ট হবে। তাহলে আমরা এখানে মোট ক্যাপাসিটর সিরিজে মোট ক্যাপাসিট্যান্সটা আগে বের করি। C1 এর মান 10, C2 এর মান 50, C3 এর মান 100। C1 C2 মানে হলো 10 × 50, 50 × 100, 100 × 10। এই সূত্র অনুযায়ী যদি মানটা বসাই তাহলে আমাদের এমন আসবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে 7.69 মাইক্রোফ্যারাড আমরা পাবো। এখন এই যে 7.69 মাইক্রোফ্যারাড এইটা পাইলাম মোট ক্যাপাসিটরের মান। এখন আমার সমতুল্য ক্যাপাসিটরের মান বের করতে বলছে, তার মানে এই কিন্তু আমার একটা অ্যান্সার শেষ। এখন বলছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তি বের করতে বলছে। এখন তিনটা যেহেতু ক্যাপাসিটর এখানে ব্যবহার করা হয়েছে তাহলে তিনটা ক্যাপাসিটর সঞ্চিত শক্তি আমরা পাবো তিনটা। তাহলে অবশ্যই আমার তিনটা ক্যাপাসিটর সঞ্চিত শক্তি আলাদা আলাদা করে বের করে তারপরে মোট সঞ্চিত শক্তি বের করতে হবে। তাহলে আমরা এখানে সিরিজ সংযোগের ক্ষেত্রে সঞ্চিত শক্তি W নির্ণয়ের ফর্মুলা জানি, W = ½ × Q, ½ × Q² ডিভাইডেড বাই C। এইটা হলো সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয়ের ফর্মুলা। তাহলে সিরিজের ক্ষেত্রে সঞ্চিত শক্তি হলো W1 = ½ Q² ডিভাইডেড বাই C1, W2 = ½ Q² ডিভাইডেড বাই C2, W3 = ½ Q² ডিভাইডেড বাই C3। এইখানে আসলে কোন স্থানে Q1 Q2 Q3 না হওয়ার কারণ হলো আমরা কিন্তু জানি এখানে সিরিজের ক্ষেত্রে চার্জটা সমান থাকবে। তাহলে আমরা এই যে সিরিজের ক্ষেত্রে যে মোট যে চার্জটা পাইলাম, মোট কিউ এর মানটা যে পাইলাম, সেইটাই হলো আসলে আমাদের এখানে মোট সঞ্চিত শক্তি। মোট কিউটাই হলো চার্জ, এই চার্জটাই প্রত্যেকটার ভিতর থেকে প্রবাহিত হবে কারণ সিরিজের চার্জ সমান। অর্থাৎ আমরা এখানে Q = CV দ্বারা C এর মান তো মাত্র পাইলাম 7.69 × 10⁻⁶ ইন্টু V এর মান পাইছি হলো 500। এই যে 3.84 × 10⁻³ কুলম্ব চার্জ পাইছি সার্কিটের মোট চার্জ, এইটা হলো সিরিজের ক্ষেত্রে। তো সিরিজের ক্ষেত্রে চার্জ থাকবে সমান, এই কারণে আমরা সঞ্চিত শক্তি বের করতে হলে চার্জ লাগে। তাহলে প্রত্যেকটা স্থানে এই চার্জটাই বসবে কারণ এই যে ক্যাপাসিটর তিনটা এখন আমি সিরিজে সলিউশন করতেছি। তাহলে আমরা W1 = ½ Q1 Q² ডিভাইডেড বাই C1, তাহলে ½
কিউর মান তো 3.84 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে কিউ স্কোয়ার ছিল, মানের উপরে স্কোয়ার আসবে, ডিভাইডেড বাই সি1 এর মান তো আমরা জানি 10 মাইক্রোফ্যারাড, তাহলে 10 মাইক্রোর মান হলো 10 ইনভার্স 6, ক্যালকুলেশন করলে 0.737 জুল আমরা পাবো। তাহলে W2 অর্থাৎ 2 নাম্বার ক্যাপাসিটর সঞ্চিত শক্তি বের করতে হলে হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই C2 হবে। তাহলে আমরা দিতে পারি হাফ কিউর মান আমরা পাচ্ছি কত, কিউর মান তো এই একটাই হবে, যেহেতু সিরিজ সার্কিট, সিরিজের চার্জটা থাকবে সমান, তাহলে আমরা বলতে পারি 3.84 ইন্টু 10 ইনভার্স 3, 3.84 ইন্টু 10 ইনভার্স 3 এটার উপরে এ স্কোয়ার ডিভাইডেড বাই C2 মান আমরা জানি এখানে 50 মাইক্রোফ্যারাড, তাহলে 50 ইন্টু মাইক্রোর মান হলো 10 ইনভার্স 6। আমরা সলিউশন করলে পরে এখানে আমাদের আসতেছে 0.147 জুল। আবার W3 যখন বের করব তখন W ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি, কিউ মানে চার্জ, চার্জ তো আমরা বলছি একটাই থাকবে, অর্থাৎ আমাদের এখানে 3.84 ইন্টু 10 ইনভার্স 3 এইটা থাকবে কিউর মান, 3.84 ইন্টু 10 ইনভার্স 3, এখন কিউ স্কয়ার ছিল, মানের উপরে স্কয়ার আসবে, ডিভাইডেড বাই C3 বলতে হলো 3 নাম্বার ক্যাপাসিটর কত 100 মাইক্রোফ্যারাড দেওয়া ছিল, তাহলে 100 ইন্টু মাইক্রোর মান 10 ইনভার্স 6, আমরা ক্যালকুলেশন করলে 0.0737 আমরা পাচ্ছি। তাহলে এই মানটা তিনটে ক্যাপাসিটর, তিনটে আমরা কাজের পরিমাণ পাইছি, সঞ্চিত শক্তি পাইছি, তিনটে যোগ করলে আমরা মোট সঞ্চিত শক্তি বা সমতুল্য সঞ্চিত শক্তি পাবো। তাহলে আমরা মোট সঞ্চিত শক্তি বলতে বুঝাইতে পারতেছি যে মোট সঞ্চিত শক্তি W ইজ ইকুয়াল টু এই তিনটে যোগ করতে হবে, 1 2 3, এখান থেকে 0.737 যোগ এখান থেকে 0.147 যোগ এখান থেকে 0.0737, আমরা ক্যালকুলেশন করলে 0.957 জুল আমরা পাবো। এই হলো মোট সঞ্চিত শক্তি সিরিজের ক্ষেত্রে। একইভাবে প্যারালালের ক্ষেত্রেও আমাদের মোট সঞ্চিত শক্তি বের করতে বলছে। এখন প্যারালালের ক্ষেত্রে আমরা জানি যে প্যারালালের ক্ষেত্রে আমাদের সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি বের করতে বলছে। প্যারালালের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে সমতুল্য ক্যাপাসিট্যান্স নির্ণয়ের ফর্মুলা, যে কয়টা ক্যাপাসিটর প্যারালালে থাকবে ওই কয়টা ক্যাপাসিটর জাস্ট যোগ করে দিলেই আমাদের এনাফ। তাহলে প্যারালালের ক্ষেত্রে আমরা 10, 50 এবং 100 যোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্স আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্যারালালের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স C1 প্লাস C2 প্লাস C3 অর্থাৎ 10 যোগ 50 যোগ 100 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 160 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা কিন্তু সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করে ফেলছি। এখন সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করার পর আমাদের শুধুমাত্র সমতুল্য সঞ্চিত শক্তিটা বের করতে হবে, অর্থাৎ W1 এর মান আলাদা, W2 এর মান আলাদা এবং W3 এর মান আলাদা। এখন প্যারালালের ক্ষেত্রে সঞ্চিত শক্তি এটা হলো সিরিজের সঞ্চিত শক্তি, আর প্যারালালের ক্ষেত্রে সঞ্চিত শক্তি W ইজ ইকুয়াল টু হাফ CV স্কয়ার, যেটা আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম। এটা হলো প্যারালালের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা W1 ইজ ইকুয়াল টু হাফ C1 V স্কয়ার, W2 ইজ ইকুয়াল টু হাফ C2 V স্কয়ার, W3 ইজ ইকুয়াল টু হাফ C3 V স্কয়ার। এখানে দেখেন কোন স্থানে কিন্তু V1 V2 V3 দেওয়া নাই, প্রত্যেকটা স্থানে কিন্তু একটা ভোল্টেজ ব্যবহার করা হয়েছে। কারণ কি, আমরা জানি প্যারালালে চার্জ এবং কারেন্টে ভাগ হবে কিন্তু ভোল্টেজটা থাকবে সমান। তাহলে এখানে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে, এই কারণে প্রত্যেকটা স্থানে একই ভোল্টেজ ব্যবহার করা হবে। এই কারণে ভোল্টেজের কোনো ভেরিয়েশন রাখা হয় নাই, প্রত্যেকটাই ভি হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা W1 ইজ ইকুয়াল টু হাফ C1 V স্কয়ার, এই মান অনুযায়ী, এই সূত্র অনুযায়ী আমরা মান বসাই। তাহলে W ইজ ইকুয়াল টু হাফ C1 এর মান কত 10 মাইক্রোফ্যারাড, তাহলে আমরা দিতে পারি 10 মাইক্রোর মান 10 ইনভার্স 6 ইন্টু ভি স্কয়ার ছিল ভোল্টেজের মান তো সব জায়গায় 500, যেহেতু প্যারালালে ভোল্টেজটা সমান। তাহলে এটার ক্যালকুলেশন করলে 1.25 জুল আমরা পাবো। WT ইজ ইকুয়াল টু হাফ C2 V এর স্কয়ার, তাহলে হাফ C2 এর মান কত 50, মাইক্রোর মান কত 10 ইনভার্স 6 ইন্টু ভি স্কয়ার বলতে কি 500 স্কয়ার, কারণ ভোল্টেজ সমান, ইজ ইকুয়াল টু 6.25 জুল। W3 ইজ ইকুয়াল টু হাফ C3 V এর স্কয়ার, C3 এর মান আমরা কত পাচ্ছি, C3 এর মান কিন্তু অলমোস্ট পাচ্ছি 100 মাইক্রোফ্যারাড। তাহলে C3 এর পরিবর্তে 100 মাইক্রোর মান 10 ইনভার্স 6 ইন্টু ভি স্কয়ার বলতে এখানে 500 ভোল্ট, প্রত্যেকটা জায়গায় 500 ভোল্ট থাকবে। তাহলে ক্যালকুলেশন করলে 12.5 জুল পাচ্ছি। এখন আমাদের যদি মোট সঞ্চিত শক্তি বের করতে হয়, তাহলে মোট সঞ্চিত শক্তি আমরা কিন্তু বলতে পারি সবগুলো জাস্ট যোগ করে দিতে হবে। এখানে প্যারালালের ক্ষেত্রে মোট সঞ্চিত শক্তি আমাদের কি হবে, যে প্যারালালের ক্ষেত্রে মোট সঞ্চিত শক্তি, আমার একটু মিস্টেক হয়েছে, মোট সঞ্চিত শক্তি এই লাইনের পরে করে নেবেন, এই লাইনের পরে সঞ্চিত শক্তি আমরা কি করতেব, এগুলো জাস্ট যোগ করে দিব। কত 1.25 যোগ হলো 6.25 যোগ হলো 12.5, ক্যালকুলেশন করলে আমরা অলমোস্ট 20 জুল আমরা পাবো। তাহলে এখানে প্যারালালের ক্ষেত্রে মোট সঞ্চিত শক্তি হবে 20 জুল। ক্লিয়ার? সিরিজ এবং প্যারালাল ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা আরেকটা টাইপের ম্যাথ করব। 10, 20 এবং 50 মাইক্রোফ্যারাডের তিনটে ক্যাপাসিটর সংযোগ করে 250 ভোল্ট সরবরাহ দিলে সিরিজ এবং প্যারালাল উভয় ক্ষেত্রে প্রত্যেকটার চার্জ বের করতে বলছে। অর্থাৎ তিনটে ক্যাপাসিটরের মান দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, তিনটে ক্যাপাসিটর একবার সিরিজে লাগামু,
তাহলে প্রত্যেকটার চার্জ বের করতে বলছে, আর 3টে ক্যাপাসিটর একবার প্যারালাল লাগাম, তাহলে প্রত্যেকটার চার্জ বের করতে বলছে। তাহলে আমরা দেখি C1 এর মান 10 মাইক্রোফ্যারাড, C2 এর মান 20 মাইক্রোফ্যারাড, C3 এর মান 50 মাইক্রোফ্যারাড, ভোল্টেজ দেওয়া আছে 250। এই অনুযায়ী আমরা সর্বপ্রথম আমরা জানি সিরিজে কিন্তু চার্জ সমান থাকবে, অর্থাৎ সিরিজের মোট চার্জ বের করতে পারলে 3টে ক্যাপাসিটর চার্জই বের করতে পারবে, চার্জই প্রত্যেকটার ভিতর থেকে প্রবাহিত হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে সিটি 3টে ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে মোট ক্যাপাসিটর নির্ণয়ের ফর্মুলা C1 C2 C3 ডিভাইডেড বাই C1 C2 প্লাস C2 C3 প্লাস C3 C1 আমরা জানি। তাহলে C1 এর মান 10, C2 এর মান 20, C3 এর মান 50, C1 C2 মানে কি 10 × 20 প্লাস C2 C3 মানে কি 20 × 50 20 × 50 প্লাস C3 C1 মানে কি 50 × 10 50 × 10। ক্যালকুলেশন করলে আমরা 5.88 মাইক্রোফ্যারাড আমরা পাবো। এই হলো মোট ক্যাপাসিটর। তাহলে মোট ক্যাপাসিটর বলে মোট চার্জ পাবো। তাহলে চার্জ নির্ণয়ের ফর্মুলা Q = আমরা জানি CV। C এর মান আমাদের এখানে আসতেছে 5.88 মাইক্রোফ্যারাড, তাহলে 5.88 মাইক্রোর মান 10⁻⁶, আর এখানে ভোল্টেজের মান আমরা জানি 250। যদি আমরা ক্যালকুলেশন করি 1.47 × 10⁻³ কুলম্ব হবে। এখন যেহেতু সিরিজ সার্কিট চার্জ সমান, এই কারণে Q1 এর মান যে হবে Q2 এর মানও সেম হবে, Q3 এর মানও সেম হবে, Q এর মানও সেম হবে, অর্থাৎ মোট চার্জই প্রত্যেকটার ভিতর থেকে প্রবাহিত হবে। তাহলে এইটাই হলো আমার 3টার অ্যান্সার। তাহলে আমরা সিরিজের ক্ষেত্রে 3টার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কিন্তু চার্জটা আলাদা। প্যারালালের ক্ষেত্রে কিন্তু আমরা জানি চার্জ এবং কারেন্ট ভাগ হয়। তাহলে প্যারালালের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করব তখন চার্জ এবং কারেন্ট আলাদা আলাদা হবে। তাহলে অবশ্যই চার্জগুলো আমার আলাদা আলাদা বের করতে হবে। তাহলে চার্জ কিউ নির্ণয়ের ফর্মুলা কি আমরা জানি? Q = CV, অর্থাৎ CV বলতে বোঝানো হয়েছে যে ক্যাপাসিটর এবং ভোল্টেজের গুণফল। তাহলে আমরা এখানে Q1 = C1 V1 হওয়া উচিত ছিল, এখানে Q2 মানে C2 V2 হওয়া উচিত ছিল, Q3 মানে C3 V3 হওয়া উচিত ছিল। কিন্তু আমরা জানি প্যারালালে চার্জ এবং কারেন্ট আলাদা হলে হবে কি, কিন্তু ভোল্টেজ সমান। এই কারণে আমাদের V1 V2 V3 এর ভেরিয়েশন না রাখা প্রত্যেকটাই কিন্তু 250 ভোল্টেজ হবে, কারণ প্যারালালে ভোল্টেজ সমান হওয়ার কারণে প্রত্যেকটার ভিতর থেকে একই ভোল্টেজ প্রবাহিত হবে বা একই ভোল্টেজ থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্যারালালের ক্ষেত্রে Q1 = C1V, Q2 = C2V এবং Q3 = C3V। তাহলে Q1 এর মান আমরা C1 এর মান পাচ্ছি 10, মাইক্রোর মান জানি 10⁻⁶, ইন্টু ভোল্টেজের মান তো 250। Q2 এর মান জানি, C2 এর মান জানি আমরা 20, মাইক্রোর মান 10⁻⁶, ভোল্টেজের মান 250। এবং Q3 বলতে C3V, C3 এর মান জানি 50, মাইক্রোর মান 10⁻⁶, ভোল্টেজের মান 250। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.5 × 10⁻³ কুলম্ব। এটা ক্যালকুলেশন করলে 5 × 10⁻³ কুলম্ব। এটা ক্যালকুলেশন করলে 12.5 × 10⁻³ অথবা কারো ক্যালকুলেটরে 0.0125 কুলম্ব আসতে পারে। যার ক্যালকুলেটরে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এই টাইপের ম্যাথগুলো যদি আপনি সলিউশন করতে পারেন তাহলে তৃতীয় অধ্যায় থেকে যে ম্যাথই আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।